আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 13 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, হাইলাকান্দিতে প্রার্থী প্রত্যাশীর তালিকা দীর্ঘ হচ্ছে, 26-এর নির্বাচন ঘিরে গেরুয়া শিবিরে জোর তৎপরতা। বিজেপিকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে অগপর অসন্তোষের কথা স্বীকার অতুল বোরার, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস। হামাস অস্ত্র ত্যাগ করলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে আলোচনা সম্ভব, বার্তা বেঞ্জামিন নেতানিয়াহুর। বিকল্প সড়ক ও রেলপথ নির্মাণে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, বললেন মুখ্য সচিব রবি কুটা। সহস্রাধিক বাড়িঘর গুড়িয়ে দখলমুক্ত পাইকান বনাঞ্চল, উচ্ছেদ, আত্মহননের চেষ্টা এক ভুক্তভোগীর। 15 জুলাই খুলবে গেমন সেতু, সাংসদ কোনাতকে জানালো নির্মাণ সংস্থা NHIDCL। এবং সর্বশেষ খবরটি হলো, আজ আলফা গাড়িতে হামলার সঙ্গে আসাম পুলিশ জড়িত নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই সমগ্র আসামে 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বিশেষ করে হাইলাকান্দি আসনে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে গেরুয়া শিবিরে জোর তৎপরতা চলার খবর পাওয়া গেছে। গেরুয়া শিবিরের বিভিন্ন স্তরের অনেক নেতাই এই কেন্দ্রে প্রার্থী হতে ইচ্ছুক। এই তালিকায় দলের তৃণমূল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে হেভিওয়েট নেতা পর্যন্ত রয়েছেন। এমনকি অন্য জেলার একাংশ নেতাও হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে ইচ্ছুক বলেও জানা গেছে। আজকাল হাইলাকান্দি কেন্দ্রের টিকিট প্রত্যাশীদের নানাভাবে জনসংযোগ চালাতে দেখা গেছে। বিশেষ করে গত বন্যার শিকার হওয়া বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে অনেক নেতাকে ব্যাপকভাবে জনসংযোগ চালাতে দেখা গেছে। পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত করার সময় জেলা স্তরের অনেক নেতার মাথায় 26-এর বিধানসভা বুথের অঙ্ক কাজ করেছে। বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের অনেকেই তাদের পছন্দের লোককে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিট পাইয়ে দিতে মরিয়া প্রয়াস চালিয়েছিলেন। আসামে ডিলিমিটেশনের পর বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সীমানা পুনঃনির্ধারণ হওয়ায় জনবিন্যাসগত পরিবর্তন হয়েছে। ডিলিমিটেশনের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রটি হিন্দু অধ্যুষিত আসনে পরিণত হয়েছে। এই কেন্দ্রে প্রায় 78,000 হিন্দু ভোটার অধিক রয়েছেন। ফলে এই কেন্দ্রে বিজেপির প্রার্থিত্ব লাভ করা মানেই জয় হাসিল করা। হাইলাকান্দি কেন্দ্রটি বিজেপির অনুকূলে আসন হওয়ায় ফলে কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত লোকসভা ভোটে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনস্থ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার পক্ষে ভোট পড়েছিল 1,09,553টি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে ভোট পড়েছিল 55,477টি। AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম লাভ করেছিলেন 2,073টি ভোট। লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের পরিসংখ্যানের ভিত্তিতে এটা পরিষ্কার হয়ে গেছে যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির অবস্থান যথেষ্ট মজবুত। তাই 26-এর বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী হওয়ার জন্য টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ তুঙ্গে। গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস সামান্য ভোটের ব্যবধানে AIUDF প্রার্থী জাকির হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন। অবশ্য ডিলিমিটেশনের পর বর্তমানে হাইলাকান্দি বিধানসভা আসনের জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন ঘটেছে। হাইলাকান্দি আসন এখন হিন্দু অধ্যুষিত। ফলে জনবিন্যাসের নিরিখে হাইলাকান্দি আসনটি বিজেপির নিশ্চিত আসনের একটি বলে রাজনৈতিক মহল মনে করছে। ফলে 26-এর বিধানসভা নির্বাচনে এই আসনে গেরুয়া শিবিরের প্রার্থী হতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। এই আসনে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। হাইলাকান্দি আসনে 26-এর নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে অন্তত হাফ ডজন নেতার নাম নিয়ে জোর চলছে। এদের মধ্যে 2 জন হাইলাকান্দিতে রাজনীতি করলেও একসময় এরা অন্য জেলার বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই হাইলাকান্দি কেন্দ্রে টিকিট চেয়ে কয়েকজন প্রত্যাশী লিখিত আবেদনও জানিয়েছেন। সূত্র মতে আসামে বিজেপির প্রার্থী তালিকা আগামী নভেম্বর মাসে চূড়ান্ত হওয়ার কথা। ফলে হাতে বেশি সময় না থাকায় বিজেপির টিকিট প্রত্যাশীদের ব্যস্ততার শেষ নেই। অনেককেই দিশপুর দিল্লি দৌড়ঝাঁপ করতেও দেখা যাচ্ছে। প্রত্যাশীদের কেউ আবার RSS কার্যকর্তাদের আশীর্বাদ লাভের প্রচেষ্টাও চালাচ্ছেন। হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট কার ভাগ্যে জুটবে তা এত আগেভাগে আন্দাজ করা অসম্ভব।
তবে যে টিকিট প্রত্যাশী আরএসএস এর আশীর্বাদ লাভ করতে পারবেন তারই প্রার্থীপদ পাওয়ার অধিক সম্ভাবনা থাকবে বলে গেরুয়া শিবিরের অভ্যন্তরের খবর। হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর তালিকায় জেলা বিজেপির একাধিক কার্যকর্তার নাম থাকার কথা শোনা যাচ্ছে। পরবর্তী খবর, সহস্রাধিক বাড়িঘর গুড়িয়ে দখলমুক্ত পাইকান বনাঞ্চল, উচ্ছেদ, আত্মহননের চেষ্টা এক ভুক্তভোগীর। প্রায় 1.5 মাস আগে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল পাইকান সংরক্ষিত বনাঞ্চলের বসবাসকারীদের হাতে। আর সেই নোটিশ পেয়ে 60% পরিবারের মানুষ বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়েছেন। বাকি 40% পরিবারের মানুষ জমি আঁকড়ে ধরে বসেছিলেন, ভেবেছিলেন হয়তো তাদের বাড়িঘর বেঁচে যাবে, কিন্তু শনিবার উচ্ছেদ অভিযানে সেই আশাও শেষ হয়ে গেল তাদের। চোখের সামনে গুড়িয়ে দেওয়া হলো তাদের বাড়িঘর। প্রায় 10 ঘন্টার উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হলো পাইকান সংরক্ষিত বনাঞ্চলের 1038 বিঘা জমি। শান্তিতেই কেটেছে পুরো উচ্ছেদ অভিযান। উচ্ছেদ চলাকালীন চোখের সামনে বাড়িঘর গুড়িয়ে যেতে দেখে ফয়জুল হক নামে এক ব্যক্তি আত্মহননের চেষ্টা করেন, কিন্তু সময় নষ্ট না করেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এদিন সকাল 7টা থেকে পাইকান সংরক্ষিত বনাঞ্চলের বিদ্যাপাড়া, বেতবাড়ি এবং আশুডুবি এলাকায় উচ্ছেদ চালায় গোয়ালপাড়া প্রশাসন। প্রায় 1200 বাড়িঘর গুড়িয়ে 10 ঘন্টার উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হয় 1038 বিঘা জমি। প্রায় 1.5 মাস আগেই উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট এলাকার মানুষদের। আর নোটিশ পেয়ে 60% মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান। 50টির বেশি এক্সকেভেটরের ব্যবহারে কয়েক ঘন্টার মধ্যে কয়েকশো বাড়িঘরের পাশাপাশি বেশ কয়েকটি মসজিদ, স্কুল, মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের শুরুতে সব ঠিকঠাক চলছিল, কিন্তু 11টা নাগাদ আশুডুবি এলাকায় পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়ে ওঠে। উচ্ছেদের বিরোধিতা করেন সেই এলাকার মানুষ। পুলিশকে উদ্দেশ্য করে এক যুবক তো বলেই বসেন, লাঠি বন্দুক ছেড়ে আসুন, তারপর দেখে নেব। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে ছুটে আসে কমান্ডো বাহিনী। এরপর আর কেউ প্রতিবাদের সাহস দেখাননি। গোয়ালপাড়ার জেলা কমিশনার খনীন্দ্র চৌধুরী বলেন, গোয়ালপাড়া জেলার বনাঞ্চলের জমি দখলমুক্ত করতে 2022 সালে হাইকোর্টের তরফে করা নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মাথায় রেখে 5টি বনাঞ্চলের জমি দখলমুক্ত করা হয়েছিল গত কয়েক বছরে। এদিন পাইকান সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলমুক্ত করা হয়। আর দখলমুক্ত জমিতে বাঁশের চারা গাছ রোপণ করা হবে। এতে হাতি মানুষের সংঘাত হ্রাস পাবে। তবে জেলা কমিশনার আদালতের রায়ের দোহাই দিলেও পাইকান বনাঞ্চলে উচ্ছেদের কবলে পড়া ভুক্তভোগীদের প্রশ্ন, কেন আমাদের বাড়িঘর এভাবে গুড়িয়ে দেওয়া হলো? 1-2 বছর নয়, গত 50 বছর ধরে এই জমিতে বসবাস করছিলাম। ভুক্তভোগীদের মধ্যে আরেকজন বলেন, আমার বাবার জন্ম এই জমিতেই, আমিও জন্মেছি এখানেই, আমার ছেলেমেয়েও জন্ম নিয়েছি এখানেই, 60 বছরের বেশি হয়ে গেছে এই জমিতেই রয়েছি। এখন যেভাবে বাড়িঘর গুড়িয়ে দেওয়া হলো, এরপর ছেলেমেয়েকে নিয়ে যাব কোথায়? কি করে বেঁচে থাকবো, খাবো কি? গাছের তলায় ছেলেমেয়েকে বুকে জড়িয়ে ধরে বসে থাকা এক মহিলা বলেন, বাড়িঘর সবই তো ভেঙে দিল, কোথায় যাব আমরা, কোথায় থাকবো? বাচ্চা দুটির খিদে পেয়েছে, কি খেতে দিব সেটাও জানি না। এই কথা শেষ না করতেই অজুরে কাঁদতে থাকেন ওই মহিলা। পাশে বসে থাকা আরও 2 মহিলাও চোখের জলে বলতে থাকেন, কি হবে এখন আমাদের, কোথায় যাব আমরা, কি করে বেঁচে থাকব? পরবর্তী খবর, 15 জুলাই খুলবে গেমন সেতু, কোনাদকে জানালো নির্মাণ সংস্থা। আর মাত্র 2 দিন, এরপরই খুলে দেওয়া হবে গেমন সেতু। সাংসদ কোনাদ পুরকায়স্থকে এই খবর জানালো NHIDCL। পরে কোনাদবাবু জানান, 15 জুলাই থেকে স্বাভাবিক হচ্ছে 6 নং যাত্রী সড়ক গেমন ব্রিজ। কাঠিগোড়ার গেমন সেতু বন্ধ হয়েছিল 21 মে। টার্গেট ছিল 20 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সেরে ফের সেতু খুলে দেওয়া হবে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই 15 জুলাই সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত হবে গেমন। নিজের ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট করেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কোনাদ পুরকায়স্থ। এদিন তিনি এসেছিলেন গেমন সেতু পর্যবেক্ষণ করতে। দুপুরে সদল বলে পৌঁছান গেমনের সংস্কার চলা অংশে, কথা বলেন নির্মাণ সংস্থা কর্মী ইঞ্জিনিয়ারদের সঙ্গে। তখন NHIDCL কর্মীরা সাংসদকে জানান, 15 জুলাই সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হবে সেতু। এর আগেই তারা শেষ করবেন প্রয়োজনীয় সব কাজ। সাংসদের এক প্রশ্নের জবাবে নির্মাণ কর্মীরা বলেন, কাজ প্রায় শেষ, এখন ফাইনাল টাচ দেওয়া চলছে। অতএব 2 দিন পরে সেতু খুলে দিতে কোনো অসুবিধা হবে না। এ নিয়ে পরবর্তীতে ফেসবুকে পোস্ট করে খবরটি বরাকবাসীকে জানান সাংসদ। পরবর্তী খবর, বিকল্প সড়ক ও রেলপথ নির্মাণে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, বললেন মুখ্য সচিব।
শিলিগুড়ি করিডোর এবং বড়পানি থেকে 5 গ্রাম পর্যন্ত যে রাস্তা নির্মাণের পরিকল্পনা হয়েছে, অতীতে কোনো সরকার সেই সাহস দেখায়নি। দীর্ঘদিন থেকেই হাফলং হয়ে যে রাস্তা গেছে সেটাতে মেরামতের কাজ চলছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে এই রাস্তা ঠিক করার জন্য, কিন্তু বর্তমান সরকার দিল্লিতে বসেই একটি বিকল্প সড়ক নির্মাণের চিন্তা করেছে এবং বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় 24,000 কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি করিডোর নির্মাণ হতে যাচ্ছে। এই প্রকল্পের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া রেল যোগাযোগ বারবার বর্ষার মরশুমে বিঘ্নিত হয়। এর জন্য একটি বিকল্প রেলপথ নির্মাণের জন্য সার্ভে হয়েছে। রেল যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বরাক উপত্যকার মানুষের সমস্যার সমাধান হবে। বরাক সফরে এসে এই দুটি প্রকল্পের উপর জোর দেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা। তিনি বলেন, শ্রীভূমি জেলার উন্মুক্ত নদী সীমান্তের সুরক্ষার ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকার সচেতন রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সরকার সচেষ্ট। এছাড়াও উন্মুক্ত সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে নানা হাইটেক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার যে অত্যন্ত সতর্ক, সে কথা উল্লেখ করেন মুখ্য সচিব। জেলা সদরের 3.5 কিলোমিটার নদী সীমান্তে বাংলাদেশের বাধার কারণে কাঁটাতারের বেড়ার কাজ দীর্ঘদিন থেকে আটকে রয়েছে। তিনি বলেন, শহরের খোলা এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কেন্দ্র সরকার সচেষ্ট। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই উদ্যোগ গ্রহণ করা হবে। দুদিনের সরকারি সফরে শুক্রবার রাতে শ্রীভূমি জেলায় উপস্থিত হন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা। তার সফরের মূল উদ্দেশ্য ছিল জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা এবং সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা। শ্রীভূমি জেলায় পা রেখেই মুখ্য সচিব জেলা কমিশনারের কার্যালয়ে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, জেলার এসএসপি পার্থপ্রতিম দাস সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। কর্মকাণ্ডের বিস্তারিত খতিয়ান দেখে মুখ্য সচিব বলেন, সব প্রকল্প সময়ের মধ্যেই শেষ করতে হবে। উন্নয়ন শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন কতটা ফলপ্রসূ হচ্ছে তা দেখতে হবে। শনিবার মুখ্য সচিব জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। মুখ্য সচিব শ্রীভূমি শহরের নীলমণি হাই স্কুলে সম্পূর্ণ নির্মিত মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন। সেখানে শিশুদের জন্য তৈরি শিক্ষা ও পুষ্টি সহায়ক পরিকাঠামো দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা সদরের কানিশাইল এলাকার একটি বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি যান পাতারকান্দি সমজেলা এলাকার নির্মীয়মান ইনডোর স্টেডিয়ামে। স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। মুখ্য সচিব আরও বলেন, আজকের দিনে সরকার শ্রীভূমির রামকৃষ্ণনগর, পাতারকান্দি ইত্যাদি এলাকায় বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। মেডিকেল কলেজ, মহিলা কলেজ ইত্যাদি নির্মাণ হওয়ার পর এই অঞ্চলের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য আর বাইরে ছুটতে হবে না। অনেক প্রতিভাবান ছেলেমেয়ে আছে যারা অর্থের অভাবে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে না। তাদের কথা মাথায় রেখেই বর্তমান সরকার এ ধরনের বড় প্রকল্পগুলি তাদের এলাকায় বাস্তবায়িত করেছে। পরবর্তী খবর, মায়ানমারে আলফা গাড়িতে হামলার সঙ্গে আসাম পুলিশ জড়িত নয়। হামলার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এও জানান, আসামের মাটি থেকে কোনো ড্রোন হামলা হয়নি। মায়ানমারে আলফা স্বাধীনের 4টি ক্যাম্পে আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর। ভয়ঙ্কর আক্রমণে 3 শীর্ষ আলফা ক্যাডার নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। নয়ন অসমের শেষকৃত্যে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় আলফার আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মায়ানমারের জঙ্গলে ফাইটার জেট চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।